নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে গল্প চতুর্ভুজ, কলমের সুচন্দ্রা চক্রবর্তী। ইচ্ছে করেই ওকে অজ্ঞান করেছি আমি। এবার আমি যাব দীপকে খুঁজতে। ওকে কোথায় রাখা হয়েছে তার কিছুটা আইডিয়া আমি করতে পারছি। কোথায় যাবে তুমি? রাজবাড়িতে। আমি শিওর ওই অনুরাগের ঘরেই লুকিয়ে রাখা হয়েছে ওকে। তুমি একা যেও না, মেজবাবুকে এখনও ফিরতে না দেখে ওনার অনুচরেরা নিশ্চয়ই সজাগ হয়ে উঠেছে। রাজবাড়িতে হয়তো ওত পেতে বসে আছে তোমাকে ধরার জন্য। ঠিক বলেছেন কাকা, চলুন, আপনিও চলুন। দুজনেই তাড়াতাড়ি কালো চাদর মুড়ি দিয়ে চলল রাজবাড়ির দিকে। অনুরাগকে চেয়ার সমেত বাঁধা অবস্থায় বন্দি করা হলো একটা ঘরে। ওরা যা ভেবেছিল ঠিক তাই। রাজবাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে অনুরাগের অনুচরেরা। সূর্যমুখী রাজবাড়ির ভিতরে ঢুকতেই বিভিন্ন থামের আড়াল থেকে বেরিয়ে এসে ওকে ঘিরে ধরল। কিন্তু ওরা কেউ খেয়ালই করেনি যে সূর্যমুখীর হাতের মুঠোয় থাকা ছোট্ট ত্রিশূলটা। ওরা খেয়াল করেনি যে অনেক দূরেই আছে ব্রজলাল, আর তার হাতেও আছে গঙ্গা জলের ঘটি। ফলে ওদের কুপকাত করতে বেশিক্ষণ সময় লাগলো না। একটু সময় পরেই লোকগুলো মেঝেতে পড়ে রইল জ্ঞান হারিয়ে। সূর্যমুখী আর ব্রজলাল তড়িঘড়ি চললেন তিনতলা ঘরের দিকে। ঘরের সামনে এসেই থমকে দাঁড়ালেন দুজনে। দরজার সামনে ভেসে যাচ্ছে রক্তে। চিৎকার করে সূর্যমুখী চোখ বন্ধ করে ফেলল এবং এগিয়ে এলেন ব্রজলাল। নিজের পরিচয় ভুলো না মা। এই জন্মে তোমাকে সকলে সূর্যমুখী হিসাবে চিনলেও আসলে তুমি মণিমা, এই গ্রামের যুবরানী। রানী যদি শয়তানের কাণ্ড কারখানা দেখে এভাবে ভয়ে নিজেকে গুটিয়ে নেয়, তবে আমরা কোথায় যাব বলো দেখি। সূর্যমুখী তবুও চোখ খুলল না, নিজে দু হাত দিয়ে চেপে রইল মুখখানি। এবার ব্রজলাল দ্বিগুণ জোরে বলতে লাগলো, নিজের অন্তরাত্মাকে জাগিয়ে তোলো রাইমণি। তোমার পদ্মরাগ ঘরের ভেতরে তোমারই অপেক্ষায় আছে। তুমি এভাবে ভয় পেলে তার জীবন বাঁচাবে কিভাবে তুমি? ওঠো মণিমা, জাগো। মুহূর্তে সূর্যমুখীর চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য। ও দেখতে পেল রাইমণি পালঙ্কে বসে পাগলের মতো কান্নাকাটি করছে। ওর কোলে শুয়ে আছে মৃত্যু পথযাত্রী পদ্মরাগ। ওর মুখ দিয়ে বেরিয়ে আসছে কালো রক্ত, আর রাইমণি নিজের শাড়ির আঁচলে মুছিয়ে দিচ্ছে সেই রক্ত। রাজবৈদ্য একটু আগে দেখে গেছেন, জবাব দিয়ে গেছেন উনি। ক্রমেই ঠান্ডা হয়ে আসছে পদ্মরাগের শরীর। কোনো রকমে পদ্মরাগ বলেছে যে যা খুশি বলুক, তুমি নিজেকে দোষী ভেবো না মণি। আমি জানি আমার মণি কখনোই আমার খাবারে বিষ মেশাতে পারে না। আর বলতে পারল না, পদ্মরাগ নেতিয়ে পড়ল। নাকের কাছে হাত নিয়ে গিয়ে রাইমণি দেখে নিঃশ্বাস পড়ছে না। পদ্মরাগের নিথর শরীরটা বুকে নিয়ে চেঁচিয়ে কেঁদে উঠল। চমকে উঠল, চোখ খুলল সূর্যমণি। রাইমণির সত্তা জেগে উঠল ওর ভেতরে। পায়ে পায়ে এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। দরজায় তো তালা দেওয়া, চাবি এনেছ? এই তালা চাবিতে খোলে না, এটা খোলার উপায় আমার জানা আছে। সূর্যমুখী হাতে ত্রিশূল দিয়ে জোরে আঘাত করলো তালাটার ওপর। সশব্দে খুলে মাটিতে পড়ে গেল তালাটা। আর 1 মিনিটও সময় নষ্ট না করে ওরা দরজা খুলে এগিয়ে গেলেন ভেতরে। কিন্তু কোথায় রাজদীপ? বারবার হাঁকডাক করা সত্ত্বেও কেউ সাড়া দিল না। বিশাল ঘরে ওদের গলার স্বরটাই প্রতিধ্বনিত হয়ে ভয়ঙ্কর শোনাতে লাগলো। গোটা ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সূর্যমুখী, কিন্তু কোথাও রাজদীপের চিহ্নটুকু পাওয়া গেল না। হঠাৎ একটা জানলার সামনে এসে থমকে দাঁড়ালো সূর্যমুখী। টর্চের আলো ফেলতেই কি যেন একটা চকচক করে উঠল। ও ছুটে গিয়ে দেখে একটা আংটি পড়ে আছে জানলার সামনে। এটা তো দীপের আংটি, চেঁচিয়ে উঠল সূর্যমুখী। কি বলছো মা? ঠিকই বলেছে। আংটিটা তুলে নিয়ে সূর্যমুখী বলে, এই দেখুন, আংটিতেও রক্ত লেগে আছে। কাঁদো কাঁদো স্বরে সূর্যমুখী চেঁচিয়ে উঠল, দীপ তুমি কোথায়? হঠাৎ সূর্যমুখীর চোখ পড়ল জানলাটার দিকে। জানলার সামনে একটা নীল পর্দা দেওয়া আছে। ঘরের অন্য সব জানলাতেও নীল পর্দা আছে, তবে পর্দাগুলো সরানো। এই জানলার পর্দাটাই টানা, আর লম্বাতেও অনেক, অন্যগুলোর তুলনায় বড়। দমকা হাওয়ায় পর্দাটা উঠতেই সূর্যমুখীর চোখে পড়ল এই জানলাটার সাইজও অন্যগুলোর তুলনায় বেশি। দিব্যি একজন মানুষ জানলা টপকে ঘরের বাইরে চলে যেতে পারবে। শুধু তাই নয়, অন্য সব জানলাগুলো খোলা থাকলেও এটা বন্ধ। সূর্যমুখী ছুটে গেল জানলার দিকে। তাড়াতাড়ি পর্দাটা সরিয়ে দেখে জানলাটায় তালা দেওয়া। আবার ত্রিশূলের সাহায্যে তালাটা ভেঙে ফেলল। জানলার পাল্লা দুটো খুলে দুজনে হতবাক। তো জানলা নয়, জানলার মতো দেখতে একটা দরজা, আর দরজার ওপারেই একটা ছোট্ট ঘর।
ঘরের দরজাটা খুলতেই ভেতর থেকে চেঁয়া চেঁয়া শব্দ করতেই বেরিয়ে এলো একদল চামচিকি আর বাদর। দুজনে তাড়াতাড়ি বসে পড়লে, নইলে আহত হতে হতো ওদের। ওরা বেরিয়ে যেতেই ঘরের ভেতরে পা রাখলো। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, চারদিক মাকড়সার জালে ভর্তি। কোনো রকমের সবটা সরিয়ে ওরা ভেতরে গেল, কিন্তু এখানে তো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। গোটা ঘর খড়ে ভর্তি। এখানে মনে হচ্ছে রাজদীপ নেই গো মা, মানে আমরা মনে হয় ভুল ঘরে ওকে খুঁজে সময় নষ্ট করছি। মনে রেখো, ওদিকে মেজবাবুর জ্ঞান ফেরার সময় হয়ে এসেছে। আর একবার যদি জ্ঞান ফিরে আসে, ওনার মতো অঘরীকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে আটকে রাখা যাবে না। না কাকা, আমার মন বলছে দীপ এখানেই আছে। আমাদের ভালো করে খুঁজতে হবে। চারদিকে টর্চের আলো ফেলতে লাগলো। হঠাৎ একদিকে তাকিয়ে চমকে উঠল। একটা খড়ের ভেতর থেকে ভেসে আসছে রক্তস্রোত। সূর্যমুখী ছুটে গিয়ে খড়গুলো সরিয়ে দেখে সর্বনাশ, রাজদীপ জ্ঞান হারিয়ে পড়ে আছে মেঝেতে। সূর্যমুখী ওকে বারবার ডাকতে লাগলো, কিন্তু রাজদীপ সাড়া দিল না। ওর দেহটা একবারের জন্য নড়ে উঠল না। দুজনে মিলে ধরাধরি করে তুললেন ওকে। তখনই দেখা গেল ওর মাথার পেছনে চোট লেগেছে, আর সেই চোট থেকে রক্ত বেরোচ্ছে অবিরাম। সূর্যমুখী তাড়াতাড়ি নিজের ওড়নার কিছুটা অংশ ছিঁড়ে রাজদীপের মাথায় বেঁধে দিল। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে মা। হ্যাঁ কাকা, চলুন। দুজনে ধরাধরি করে তুললেন রাজদীপকে, কিন্তু ঘরের বাইরে বেরোতে গিয়ে থমকে দাঁড়ালো ওরা। দরজা আঁকলে যমদূতের মতো দাঁড়িয়ে আছে অনুরাগ। ও আবার ফিরে এসেছে নিজের পুরনো যুবকের রূপে। কে কাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে কই দেখি তো। দরজা ছাড় শয়তান, নইলে নইলে কি করবে আমায়? মারবে? কই মারো না, মারো। অনুরাগের গলায় কাটা দাগটা স্পষ্ট। সূর্যমুখী ত্রিশূলটা অনুরাগের গলা লক্ষ্য করে ছুঁড়ে মারল, কিন্তু অদ্ভুতভাবে অনুরাগকে স্পর্শ করলো না ওটা। হতভম্ব হয়ে গেল ব্রজলাল আর সূর্যমুখী। যে অস্ত্র আমাকে একবার রক্তাক্ত করে, সেই অস্ত্র দিয়ে দ্বিতীয়বার আমার শরীর স্পর্শ করে না রাইমণি। বাঁকা হাসল। তুমি কেন বারবার ভুলে যাও বলো তো যে তুমি যার সাথে লড়াই নেমেছ সে কোনো সাধারণ মানুষ নয়, সে এক অঘরী তান্ত্রিক। দেখুন মিস্টার অনুরাগ, আপনি যেই হন, প্লিজ দীপকে হসপিটালে নিয়ে যেতে দিন প্লিজ। দেবো তো, আলবাত দেব। ওর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। বারবার বোকার মতো তোমার আর আমার মাঝখানে চলে আসছে বলেই তো বিপদ ডেকে আনছো নিজে। তুমি নিজেকে আমার কাছে পুরোপুরি সমর্পণ করো, আমি নিজেই ওকে হাসপাতালে ফেলে আসবো। এবার পছন্দ তোমার। ক্রূর হেসে সূর্যমুখীর পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো। শক্তিশালী মানুষকে শত্রু না মিত্র বানাতে হয়, এটুকু শেখনি? অতর্কিতে সূর্যমুখী মেঝে থেকে এক মুঠো ধুলে নিয়ে অনুরাগের চোখে লক্ষ্য করে ছুঁড়ে মারল। চোখে হাত দিয়ে বসে পড়ল অনুরাগ। সূর্যমুখী তাড়াতাড়ি রাজদীপকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। ব্রজলালও বাইরে এসে দরজার শিকল তুলে দিলেন। ঘটিতে যেটুকু গঙ্গাজল অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে ঘরের বাইরে টানলেন দুর্ভেদ্য লক্ষণ রেখা। যতক্ষণ এই জল না শুকাবে ওই শয়তানটা এই ঘরেই বন্দি থাকবে। চলো মা, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি রাজদীপকে নিয়ে বাইরে এলেন ওরা। ঘরের ভেতর থেকে ভেসে আসতে লাগলো অনুরাগে বৃথা আস্ফলন। রাজবাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ আসতেই ভাগ্যক্রমে একটা ভ্যান রিক্সার দেখা পাওয়া গেল। ব্রজলালকে দেখেই এগিয়ে এলো মাঝবয়সী চালক। এ কি পুরুতমশাই, আপনি এত রাতে? আর এরা দুজন কারা? আমার আত্মীয়। এই ছেলেটি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মক চোট পেয়েছে, এক্ষুনি হাসপাতালে না নিয়ে গেলে। কী সর্বনেশে কাণ্ড! উঠুন আপনারা, তাড়াতাড়ি উঠুন। রাতের নির্জন নিশ্চুপ অন্ধকার রাস্তা বেয়ে চলতে লাগলো ভ্যান। রাজদীপ তখনও একইভাবে শুয়ে আছে, ওর মাথাটা কোলে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে সূর্যমুখী। হঠাৎ চেঁচিয়ে উঠল, কী হলো মা? দীপের হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে কাকা, তবে কি ওকে আমি? রাজদীপের মাথাটা বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ল সূর্যমুখী। সব ঠিক হয়ে যাবে মা, তুমি এভাবে কান্নাকাটি করো না। সূর্যমুখীর মাথায় হাত রাখলেন ব্রজলাল। একটু পরে এসেই পড়ল হাসপাতাল। ভ্যানের চালক আর ব্রজলাল ধরাধরি করে নামালেন রাজদীপকে। হাসপাতালে ভর্তি করা হলো রাজদীপ, ওকে নিয়ে যাওয়া হলো ওটিতে। বাইরে চিন্তিত মুখে অপেক্ষায় রইলেন দুজন। বেশ কিছু সময় পর বেরিয়ে এলেন ডাক্তার। মাথায় 4টে স্টিচ পড়েছে ওনার, এখনও জ্ঞান আসেনি। গম্ভীরভাবে বললেন, ওনার মাথায় এভাবে চোট লাগলো কিভাবে? আসলে ও সিঁড়ি থেকে পড়ে। ব্রজলালকে থামিয়ে দিয়ে বলে উঠলেন ডাক্তার, আমার কাছে মিথ্যে বলবেন না।
স্পষ্ট বোঝা যাচ্ছে ওনার মাথায় ভারী কোনো একটা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। কোনো বচসায় জড়িয়ে পড়েছিলেন বোধহয় উনি, নাকি? হ্যাঁ, মানে একটু সাবধানে রাখবেন ওনাকে। খেয়াল করবেন যাতে আর মাথায় চোট না লাগে। তাহলে হয়তো আর। না ডাক্তারবাবু, উঠে দাঁড়ালো সূর্যমুখী। ওর চোখে মুখে ফুটে উঠল প্রতিশোধের আগুন। ওর আঘাতের কারণটাকে আমি শেষ করে দেবো, পুরোপুরি শেষ করে দেবো। বেশ, ডাক্তার আর দাঁড়ালেন না। হসপিটালে করিডোর বেয়ে হেঁটে চলে গেলেন কটকট করে। সত্যি মেজবাবু আজ সব সীমা পার করে ফেলেছেন। এবার ওনার বিনাশকাল আসন্ন। ভুলে যাবেন না কাকা, ও অঘরী। আজও নিজেই বলল, এই পৃথিবীর কেবল একটা অস্ত্রকে শেষ করে দিতে পারে, কিন্তু সেই অস্ত্রের খোঁজ আমরা পাবো কোথায়? সবচেয়ে বড় সমস্যা হলো উনি নিজেও জানেন না সেই অস্ত্র কোথাও, আর তাই কিছুতেই তোমাদের ওই অস্ত্রের খোঁজ পেতে দেবেন না। হুম। উনি শুধু একা নন, আমার বিশ্বাস এই গ্রামের আরও একজন আছে যিনি জানেন এই অস্ত্রের খোঁজ। আর সৌভাগ্যবশত তিনি আজও বেঁচে আছেন এই দিন দুনিয়ার বুকে। কি বলছো? কে সে? পূর্ণচন্দ্র ভট্টাচার্য। বাবা! না না, এ অসম্ভব। বাবা এত বড় একটা সত্যি জানেন তবুও আমাকে বলবেন না? না না সূর্যমুখী, এ সম্ভব নয়। বলেনি কারণ এতদিন প্রয়োজন হয়নি, বা হয়তো রাজবাড়ির একজন বিশ্বস্ত হওয়ায় গোপন করে গেছেন। যদি সেটাই হয় তাহলেও তো জানাটা অসম্ভব। উনি তো গত 15 বছর ধরে কথাই বলতে পারে না। ডাক্তার দেখিয়েও তো বিশেষ লাভ হয়নি। আমি ঠিক জেনে নেব কাকা। হাসল সূর্যমুখী। আমি তো ওনার কাছে সূর্যমুখী নই, ওনার বড় মেয়ের সই রাই। তা অবশ্য ঠিক। ওই শয়তানটাকে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখাটা নিরাপদ নয়। আমাকে এক্ষুনি পূর্ণ কাকার কাছে যেতে হবে। তুমি একাই যাবে মা এই রাত বেরোতে? তাছাড়া যে উপায় নেই কাকা। ওই শয়তানটা হসপিটালেও আসবে দ্বীপের ক্ষতি করতে, তাই ওকে এখানে একা ফেলে যাওয়া অসম্ভব। বেশ মা, সাবধানে যেও তুমি। চিন্তা করবেন না কাকা। ভোর হওয়ার আগে আমি ফিরে আসব। আপনি খেয়াল রাখবেন যেন সন্দেহ যেন কেউ দ্বীপের কেবিনে না ঢোকে। বেশ মা, তুমি সাবধানে এসো। সূর্যমুখী উঠে দাঁড়ালো, চারদিকটা ভালোভাবে দেখে নিয়ে নিজের মুখ অন্যায় ঢেকে বেরিয়ে গেল। রাস্তায় কোনো সমস্যার মুখোমুখি হতে হলো না সূর্যমুখীকে। ও নির্বিঘ্নেই পৌঁছে গেল ভট্টাচার্য বাড়ি। বাড়িতে কনক চাপা চামেলি ওরই অপেক্ষায় ছিলেন। ও বাড়িতে পা দিতেই দুজন ঘিরে ধরলেন ওকে। ওর ওড়নাটা ছেঁড়া রক্তমাখা দেখে আর উদ্বিগ্ন হয়ে উঠলেন। সূর্যমুখী এতটা রাস্তা পা চালিয়ে এসেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঠকঠক করে অনেকটা জল খেয়ে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সবটা খুলে বলল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।